গল্প সাতর্ঙারংধনু। লেখা নুরুন্নাহার অতিথি। পর্ব 11। প্রীতি হুট করে আরভের দিকে চেপে বসে। আরভ ইরামের দিকে তাকিয়েছিল। ইরাম তানজিদের হাতে চায়ের ট্রে দিয়ে সাব্বিরকে বলেছে নিচে আরও একটা ট্রেতে চায়ের কাপে চা ঢেলে রেখে এসেছে, যেন নিয়ে আসে। অতঃপর আরভের দিকে তাকাতেই তার সাথে গা লাগিয়ে প্রীতিকে বসে থাকতে দেখে চোখ সরিয়ে নেয়। আরভ তৎক্ষণাৎ বুঝতে পেরে উঠে দাঁড়ায়। এগিয়ে যায় ইরামের দিকে। প্রীতি অসন্তোষ কণ্ঠে বলে, কি হলো, নিবিড় ভাই? সাব্বির ও তানজিদ তো গেলই সাহায্য করতে। নিবিড় কোনো জবাব তো দূর প্রতিক্রিয়াই দেখালো না। সে ইরামের কাছে গিয়ে ইরামের হাত ধরে আরেক জায়গায় গিয়ে বসে। তা দেখে প্রীতি চোখমুখ শক্ত করে আবারও আগের স্থানে মোহনার দিকে চেপে আসে। বলেছিলাম না, এই মেয়ের জন্য নিবিড় একদম পাগল। মোহনার কথা শুনে প্রীতি রাগ ও ক্ষোভ নিয়ে ইরামের দিকে তাকালো। তখনই ইরামের সাথে তার চোখাচোখি হয়। ইরাম আবারও দৃষ্টি সরিয়ে নেয়। ইরাম ভাবছে, এই প্রীতি মেয়েটা কি মিস্টার আরবকে পছন্দ করে? আমার প্রতি এত কি তার রাগ? আর পছন্দ করলে সে সেটা আরবকে না বলে আমার প্রতি এই আচরণই বা কেন করছে? তখন আরভের কিছু কাজিন ভাই চায়ের খুব প্রশংসা করে, সাথে শারমিনের বানানো পাকোড়ারও। প্রীতি এই প্রশংসা শুনে চায়ের কাপ উঠিয়ে নেয়। ইরামের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেই চায়ের কাপে চুমুক দেয়। অতঃপর মুখ থেকে চা ফেলে দেয়। বলে, এটা কি চা? ছি, চিনি দিয়ে যেন শরবত বানিয়ে ফেলছে। সবাই অবাক চোখে প্রীতির দিকে তাকিয়ে আছে। ইরাম ঠোঁট কামড়ে মাথা নিচু করে রেখেছে। মোহনাও প্রীতির সাথে তাল মেলাতে যাবে তখন তামিম ওর হাত শক্ত করে ধরে ইশারা করে কোনো সিন ক্রিয়েট না করতে। প্রীতির বড় ভাই প্রান্ত সবার মুখের অবস্থা দেখে প্রীতিকে ধমকে উঠেন। প্রীতি, এসব কি? চাটা তো ভালোই হয়েছে। বড় ভাইয়ের হঠাৎ ধমকানো জবাবে প্রীতি কিছুটা দমে যায়। গতকাল বরযাত্রীর সাথে প্রান্ত যায়নি। প্রান্তর অফিসে গুরুত্বপূর্ণ কাজে চট্টগ্রাম যেতে হয়েছিল আর্জেন্ট। সকালেই ফিরে সরাসরি এখানে এসেছে। ভাইয়া, অতিরিক্ত মিষ্টি চা। আর ঠান্ডা। তুই যদি এত দেরি করে চা খাস তবে ঠান্ডা হবেই। তাছাড়া তুই তো চা একদম গরমও খাস না। চাতে তো চিনি দিবেই। আমাদের মধ্যে এখানে কে চিনি খায় কে খায় না তা তো ইরাম জানে না। প্রান্তর জবাব প্রীতিকে নিজের মারপ্যাচে প্যাচিয়ে ছাড়ছে। শারমিনও বলে, ইরাম চাতে চিনি দেয়নি। ও তো জানে না যে কে চিনি খায় আর কে খায় না। তাই সুগার ফ্রি দিয়েছে। একসাথে এতজনেরটা বানিয়েছে আর বানানোর সময়ই সুগার ফ্রি দিয়ে দিয়েছে। তাই পরিমাপটা এদিক সেদিকে হয়েছে আর কি। কিন্তু চাটা কিন্তু দারুণ হয়েছে। শেষোক্ত কথা বলতে বলতে শারমিন ইরামের দিকে মিষ্টি হেসে তাকায়। ইরাম বিপরীতে জোরপূর্বক হাসার চেষ্টা করে। তখন আরব বলে উঠে, প্রীতি, তোর বেশি করে চিনি বা মধু খাওয়া উচিত। তোর কথাবার্তা দিনকে দিন খুব বেশি তিক্ততার পর্যায়ে চলে যাচ্ছে। আরভের কথাটা প্রীতির গায়ে কাটার মতো লাগে। সে চায় পূর্ণ কাপটা ঠেলা দিয়ে ফেলে উঠে হনহন করে ছাদের দরজার দিকে এগিয়ে যাচ্ছে। তখন তানজিদের বড় ভাই তাশরিফ যে কি না আরভের সমবয়সী। সে বলে উঠে, আরভ, কি দরকার ছিল মেয়েটাকে এসব বলার? ও হয়তো না বুঝে বলে ফেলেছে। প্রান্ত ভাই তো বকলই ওকে। আরভের বিপরীতে জবাব দেয়, প্রান্ত ভাই শুধু এখনের ঘটনার জন্য বলেছে, কিন্তু আমি কাল থেকে প্রীতির আচরণ লক্ষ্য করছি। তুইও নিশ্চয়ই লক্ষ্য করেছিস? হয়তো তা দেখেও না দেখার মতো করে দিয়েছিস। কিন্তু ও যা করছে তার আমার বউয়ের সাথে করছে। এন্ড উইথআউট এনি ভ্যালিড রিজনে করছে। এখানে এসেছে আমার বিয়ে উপলক্ষে। এসেই আমার বউকে কথা কথায় পিঞ্চ করা, ইনসাল্ট করাটা ওর বিনোদনের মতো হয়ে গেছে। কথাগুলো বলার সময় আরভ ইরামের হাত শক্ত করে ধরে রেখেছে। ইরাম একদৃষ্টিতে আরভের দিকে তাকিয়ে আছে। আরব যে তাকে অপমান করার বিপরীতে জবাব দিবে তা সে ভাবেনি। অজান্তেই ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফোটে তার। বাকিরা কেউই আরভের কথার পিঠে কিছু বলে না। চুপচাপ পাকোড়া খাচ্ছে। আরভ একটা পাকোড়া নিজে ইরামের মুখে তুলে দেয়। ইরাম তখনও একইভাবে তার দিকে চেয়ে আছে। বিকেলের নরম সোনালি রোদ্দুর খোপা থেকে ছুটে আসা ছোট চুলগুলোতে ঝলমল করছে। আরভ হালকা হাসল।
ইরামের দিকে সামান্য ঝুঁকে ফিসফিস করে বলল, শাড়ির সাথে খোপাতে আপনাকে মানিয়েছে। ইরাম বিপরীতে কিছু বলল না। মিহি হেসে প্লেট থেকে একটা পাকোড়া তুলে আরভের মুখের কাছে ধরল। আরভে সানন্দে তা গ্রহণ করল। সন্ধ্যায় নামাজ পড়ে ইরাম ফোন হাতে নিল। আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। ইরাম মেসেজ খুলল। তাতে লেখা, ইরু পাখি, তুই ওই ছেলেকেই বিয়ে করলি? তাহলে কি সত্যি ওই ট্যুরে ছেলেটার সাথে তোর সম্পর্ক তৈরি হয়েছিল? পরপর আরও লেখা, এজন্যই আমাকে ফিরিয়ে দিলি বারবার? কি দোষ ছিল আমার? আমাকে একবার মাফ করা যায় না? আমি তো মাফ চাইছি। মেসেজগুলো পড়ে ইরাম দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। ফোনটা বন্ধ করে বিছানার হেডবোর্ডে গা এলিয়ে চোখ বুজল। ডিভোর্সের আগের শেষ 2 মাস তাকে অনেক বাজে কথা শুনতে হয়েছে। এমনকি তার গায়েও হাত তুলেছিল তার প্রাক্তন স্বামী। সে রাকিবকে ফোন করে কত অনুরোধ করেছে তাকে রেহাই দিতে, আর তাকে ছোট না করতে। কিন্তু রাকিব সেসবকে তোয়াক্কা করেনি। প্রাক্তন স্বামীর মামাচাচাদেরকেও এই বিষয়ে টেনেছে। উনারা নিজেদের ছেলের দোষকে আগ্রাহ্য করে ছেলের বউয়ের দিকেই আঙুল তুলেছে। ওই তিক্ত সময়গুলো ভাবলে এখনো তার চোখে নোনাজল ভিড়ে। মানসিক যন্ত্রণা এতটাই তীব্র ছিল যে একবার তো আত্মহত্যার পথও বেছে নিয়েছিল। কিন্তু সাহস হয়নি, আবার তার প্রাক্তন শাশুড়ি দেখে ফেলেছিল। হঠাৎ দরজা খোলার শব্দে চোখ মেলে তাকায়। আরব এসেছে। সে এসেই শুধায়, ফুচকা খেতে যাবেন? ইরাম অবাক হল। বলল, এখন? হুম। ছাদে বারবিকিউ করবে। সবাই সেখানেই আনন্দ করবে। আপনি তো সেখানে যাবেন বলে মনে হয় না। তাই জিজ্ঞাসা করলাম। সবাই ছাদে থাকবে। আমরা দুজন বাইরে গেলে সবাই কি ভাববে? যা ভাবার ভাবুক। আপনি যাবেন কি না বলুন। ইরাম ইতস্তত করছে দেখে আরব বুঝে নিল ইরামেরও কিছুটা হলেও সম্মতি আছে। সে বলল, রেডি হয়ে নিন। আলমারিতে হালকা গোলাপি থ্রিপিসটা পরতে পারেন। অন্যগুলোও পরতে পারেন। যেটা আপনার ভালো লাগে। এই বলে আরব রুম থেকে আবার বেরিয়ে গেল। আলমারি খুলে ইরাম গোলাপি থ্রিপিসটা নিল। হালকা গোলাপি থ্রিপিসের মধ্যে গাঢ় গোলাপি সুতার কাজ। ইরাম মুচকি হাসল। অতঃপর রেডি হতে চলল। আয়নার সামনে চিরুনি হাতে আয়নার সামনে দাঁড়িয়ে ইরাম চুল কি করবে বুঝে উঠতে পারছে না। বহুদিন সে বাহিরে ঘুরতে বের হয় না। প্রায় মিনিট 5 যাবৎ সে চুপচাপ আয়নার দিকে তাকিয়ে আছে। তখন আরব ইরামের খোঁজ করতে রুমে আসলো। ইরাম, আপনার হয়েছে? বলতে বলতে রুমে এসে দেখে ইরাম আয়নার সামনে দাঁড়িয়ে। কি হলো? ইরাম ইতস্তত করে বলল, চুলে বেনি করব। আরব এই কথার মানে বুঝার জন্য ভ্রুকুটি করে তাকালো। ইরাম সাথে সাথে আবার বলল, তাহলে খোপা? এবার আরব বুঝল ইরাম তার কাছ থেকে জানতে চাইছে, আপনি ডিসাইড করতে পারছেন না? নাকি আমার পছন্দ জিজ্ঞাসা করছেন? ইরাম নীরব রইল। আরব কয়েক সেকেন্ড ভেবে বলল, দিনের বেলা হলে বলতাম খোলা চুল রাখতে। কিন্তু রাতের বেলা তাই বলছি, ঢিলে করে বেনি করেন। বান্দরবানে ওই জলপাই রঙের থ্রিপিসটার সাথে যেমন করে চুল বেঁধেছিলেন তেমন করে। মানাবে আপনাকে? ইরাম কিক্ষণ অবাক চোখে আরবকে দেখছে। ছেলেটা এত মনে রেখেছে। কিন্তু কেন? তার তো নিজের এত নিখুঁত মনে নেই। আরব তাড়া দিল, জলদি করুন। এখন 7টা বাজে। আমরা 9টার আগে বাসায় ফিরব। ইরাম সম্মতি দিয়ে চুল বাঁধতে শুরু করল। আরব ও ইরাম স্মৃতিসৌধের দিকে রিকশা করে যাচ্ছে। আরব একবার চেয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় যাবে। সেখানে এই সময় বেশ জমজমাট হয়। কিন্তু পরক্ষণেই নিজের শিক্ষক পরিচয়টা মনে পড়তেই সেই ইচ্ছা বাদ দিতে হলো। হুড নামানো রিকশায় দুজন পাশাপাশি বসা, কিন্তু কারো গায়ের সাথে কারো শরীর সামান্যতম স্পর্শ করছে না। দিনের বেলা হলে যে কেউ বলে ফেলবে এক রিকশায় দুজন অচেনা মানুষ বসেছে। বলবেই না এরা স্বামী স্ত্রী। রিকশার গতি ও মৃদুমন্দ শীতল হাওয়ায় ইরামের খানিকটা শীত শীত লাগছে। সে ওড়নাটা ভালো করে পেঁচিয়ে বসল। আরব লক্ষ্য করল, আপনার শীত করছে? ইরাম অস্বীকার করে, কই না তো। আরব রিকশার হুডটা তুলে দিল, যার দরুন ইরাম আরবের কাছাকাছি চলে এসেছে। চমকায় ইরাম।
আরব বলে, হুড তোলা থাকলে বাতাসটা কম লাগবে। ইরাম অপ্রস্তুত, শুধু মাথা নাড়ল। সামনে থেকে রিকশাওয়ালা বলল, ভাবি মনে হয় শরম পাইতেছে। ইরাম থতমত দৃষ্টিতে রিকশাওয়ালার দিকে তাকাল। আরবের বিপরীতে হেসে জবাব দিল, নতুন বউ তো, তাই লজ্জা পাচ্ছে। রিকশাওয়ালা যেন কথার খোরাক পেল। বললেন, তাই বলেন। তা বিয়ার কত দিন হইল, ভাইজান? একদিন। একদিন? কাইল আপনি গো বিয়া হইছে? হ্যাঁ। প্রেমের বিয়া? না, পারিবারিক ভাবে। ভাবি অনেক ভাগ্যবতী। বিয়ার পরদিনই ভাইজান বউরে নিয়া ঘুরতে বের হইছে। নাইলে বাড়ি ভর্তি মানুষের সামনে নতুন বউ তো এক্কেবারে চুপ কইরা থাকে। আরবের কোনো জবাব না দিয়ে ইরামের দিকে তাকালো। ইরাম মাথা নিচু করে রেখেছে। আরব হালকা হাসল। স্মৃতিসৌধের কাছে রাস্তায় বসার ফুচকা ও অন্যান্য স্ট্রিট ফুডের দোকানগুলোর সামনে থামল ওরা। একটা ফুচকার দোকানের কাছে গিয়ে ফুচকা অর্ডার দিল। আরবকে এক প্লেট অর্ডার করতে দেখে ইরাম বলল, আপনি খাবেন না? না। ইরাম আর কিছু বলল না। কিছুক্ষণ পর ফুচকা দিয়ে গেল। ইরামকে খাওয়া শুরু করতে বলে আরব গেল পানি কিনতে। পানি কিনে নিয়ে আসতেই ইরাম ছো মেরে পানির বোতলটা নিয়ে আরবের হাতে ফুচকার প্লেটটা দেয়। ঝালে চোখ দিয়ে পানি পড়ছে ইরামের। আরব তা দেখে হেসে ফেলে। বোম্বাই মরিচের ঝাল লেগেছে? ইরাম পানি খেয়ে বলে, এটা অনেক ঝাল। প্রথমটাই আমার কাশি তুলে দিছে। এটা ঝালের জন্যই আপনাকে এনেছি। আরব মিটিমিটি হাসছে। ইরাম তীক্ষ্ণ দৃষ্টিতে আরভের দিকে তাকিয়ে আছে। তারপর আরভের হাত থেকে ফুচকার প্লেটটা নিয়ে আরভের মুখের সামনে একটা ফুচকা ধরল। তা দেখে আরব বলে, আমি খাবো না। আপনি খান। আপনাকে খেতে হবে। সমস্যা নেই। আপনি খান। বলেছি যখন খেতেই হবে। হা করুন। ইরামের কণ্ঠে কিঞ্চিত রাগ। আরব মুখে নিল ফুচকাটা। প্রথমটা তারও কাশি তুলে দিয়েছে। কিন্তু ইরাম নাছোড়বান্দা। সে পরপর আরেকটা মুখের কাছে ধরল। আরব চোখ বড় বড় করে তাকালো। এটাও খেতে হবে। আরব এটাও খেয়ে নেয়। পরপর দুইটা খেয়ে আরব পানি খেতে নিলে ইরাম বাধা দেয়। আরেকটা মুখের সামনে ধরে। এবার আরব বলে, আর না। প্লিজ। খেতে হবে। ইরাম জোর করেই আরবকে আরেকটা ফুচকা খাইয়ে দেয়। আরব ঝালে দ্রুত পানি পান করে। ইরাম হাসতে হাসতে বাকি ফুচকাগুলো আস্তে আস্তে খাচ্ছে। খেতে খেতে বলে, দেখেন এখন কেমন লাগে। পানি খেতে খেতে বোতলের পানি প্রায় শেষ। অল্প একটু রেখে হাহু করতে করতে ইরামকে বলে, আপনি অনেক নির্দয়। ইরাম হাসে। খাওয়া শেষ করে বাকি পানিটুকু খেয়ে বলে, তাহলে আপনি কি? আমি যখন ঝালে ফোপাচ্ছিলাম তখন তো হাসছিলেন। হুহ। ইরামের চঞ্চল ভঙ্গি দেখে আরব হেসে ফেলল। বলল, আইসক্রিম খাবেন? যত্রই ইরাম উচ্ছ্বসিত হয়ে বলে, চলুন চলুন। আরব মিহি হেসে ইরামকে নিয়ে আইসক্রিম কিনতে গেল। পোলারের দই আইসক্রিম ও চকোডিলাই লাইট কাপ আইসক্রিম দুটো কিনল। আরব দই ফ্লেভারেরটা খাচ্ছে। ইরাম চকোলেটেরটা। খেতে খেতে হাঁটছে, স্মৃতিসৌধের গেইটের বাহিরে দাঁড়িয়ে দেখছে। 2 দিন পর স্বাধীনতা দিবস। তাই স্মৃতিসৌধকে ধোয়ামোছার কাজ চলছে। রাতের বর্ণিল আলোয় দেখতেও ভালো লাগছে। ইরাম মুচকি হাসল। সোডিয়াম লাইটের আলোয় আরব ইরামকে খুশি দেখে নিজের আইসক্রিমটা এগিয়ে দিয়ে বলল, এই ফ্লেভারটাও ট্রাই করেন। ইরাম চতুর হাসল। আমার আইসক্রিমটা আপনার ট্রাই করতে ইচ্ছা করছে, তাই না? আরব হাসল। যদিও তার ইচ্ছা করছে না। তাও হ্যাঁ বোধক মাথা নাড়ল। ইরাম বলল, থাক। আপনি আপনারটা খান। আমি আমারটা। বলে ইরাম নিজের আইসক্রিম খেতে খেতে মিটিমিটি হাসছে। আরব বলল, আমি খাবো না আপনারটা। আপনি আমারটা খেতে পারেন। সত্যি? আরব মাথা নাড়ে। ইরাম আরভের আইসক্রিমে নিজের চামচ দিয়ে কিছুটা নিয়ে টেস্ট করে। তারপর নিজ থেকেই নিজের কাপটা আরভের দিকে এগিয়ে দিয়ে বলে, কারো একটু আইসক্রিম খাওয়ার ইচ্ছা আমি অপূর্ণ রাখু না। নিন নিন। আরব মুচকি হেসে এক চামচ নিল। দুজনেই হাসছে। আইসক্রিম খাওয়া শেষে দুজনে বাসায় ফিরতে রিকশায় উঠে। বাসায় এসে দেখে ড্রয়িং রুমে প্রীতি বসে কাঁদছে।
মোহনা ও শারমিন তাকে থামানোর চেষ্টা করছে। আরব ও ইরাম বুঝতে পারছে না, হঠাৎ কি হলো। সোফায় আনিসা বেগম হতাশ হয়ে বসে আছেন। আরব মায়ের পাশে বসে শুধালো। কি হয়েছে, মা? আনিসা বেগম হতাশ নিঃশ্বাস ছেড়ে বললেন। বারবিকিউ করতে গিয়ে হাত পুড়ে ফেলেছে। এখন সেই থেকে কাঁদছে। বার্ন ক্রিম লাগায়নি? লাগিয়েছে। জ্বালা করছে খুব। আরব প্রীতির দিকে তাকাতেই প্রীতির সাথে তার চোখাচোখি হয়। আরব বলে, এখানে বসে না কেঁদে ভাইয়ার রুমে গিয়ে বসুক। বার্ন ক্রিম লাগিয়েছে তো কিছুক্ষণ পর জ্বালা বন্ধ হয়ে যাবে। আর কাজের সময় একটু সাবধান হলেই হয়। বারবিকিউ তো সাব্বির, তানজিদ, তাশরিফ, প্রান্ত ভাইরা করবে। ওর তো দরকার ছিল না। মোহনা বলল। মেয়েটার হাত পুড়েছে, আর তুমি এসব বলছো? কি তুমি? আর কি বলবো, ভাবি? বার্ন ক্রিম তো লাগিয়েছেই। এই বলে আরব উঠে নিজের ঘরে চলে গেল। ইরাম এতক্ষণ দেখছিল দাঁড়িয়ে। আরভের সাথে সেও শাশুড়িকে বলে রুমে চলে গেল। প্রীতি ফুঁসছে মনে মনে। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।